হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি থেকে ট্যাব 2 এবং এসটিজিটি দুটোর মধ্যে টপিকটা আছে। টপিকটা হলো সমুদ্র স্রোত, প্রশান্ত মহাসাগরের স্রোত এবং আটলান্টিক মহাসাগরের স্রোত। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি প্রত্যেকেরই কাছে আসবে এবং প্রত্যেক বছর এই টপিকটা থেকে 1 মার্কস এসে থাকে। তো এতটুকু বলতে পারি, যদি ভিডিওটা স্কিপ না করে দেখো, এখান থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। তার পাশাপাশি যারা যারা আমার কাছ থেকে নোট নিয়েছো, নোটটাও মিলিয়ে দেখবে ঠিক আছে কিনা, এবং যারা যারা নতুন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো নোটসের জন্য। এবং যারা যারা পেড মক টেস্ট দিতে চাও, পেড মক টেস্টের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। পেড মক টেস্টের মধ্যে সিস্টেমেটিক ভাবে আমাদের এখানে পরীক্ষা হয় 9:30 থেকে, এবং যে কোনো টাইমে তুমি পরীক্ষাটা দিতে পারবে। তাহলে চলো আমাদের কাছে প্রথম বিষয়টা কি আছে দেখছি। দেখো, এখানে বলা হয়েছে পৃথিবীর আবর্তন গতি ও নিয়ত বায়ুর প্রবাহ সমুদ্র জলের লবণতা, ঘনত্ব ও উষ্ণতার তারতম্যের ফলে সমুদ্রের জল অর্থাৎ পৃথিবীর সাগর মহাসাগরের উপরিভাগের জল নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। সমুদ্র জলের এই গতিকে সমুদ্র স্রোত বলে। আমরা প্রথমে জেনে নিচ্ছি যে সমুদ্র স্রোত কাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হয়েছে, আবর্তন গতি এবং নিয়ত বায়ুর প্রবাহ সমুদ্র জলের লবণতা, ঘনত্ব ও উষ্ণতার তারতম্যের ফলে সমুদ্রের জল অর্থাৎ পৃথিবীর সাগর মহাসাগর উপরিভাগের জল নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে যখন প্রবাহিত হয়, সমুদ্র জলে এই গতিকেই বলা হয়েছে সমুদ্র স্রোত। ঠিক আছে ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। নেক্সট আছে আমাদের কাছে যে জায়গাটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। ঠিক আছে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1 এ কি আছে, উষ্ণতার তারতম্য। ঠিক আছে, উষ্ণমণ্ডলে সমুদ্র জল অধিক উত্তাপে হালকা হয়, আয়তনে বৃদ্ধি পায় ও ঘনত্ব কমে যায়। ঠিক আছে, উষ্ণমণ্ডলে সমুদ্র জলের অধিক উত্তাপে কি হয়, হালকা হয় এবং আয়তনে বৃদ্ধি পায় ও ঘনত্ব কমে যায়। এই হালকা ভর জল বহিঃস্রোতে, আবার উষ্ণমণ্ডলে জলের অধিক বাষ্পীভবনের ফলে জলের উপরিভাগের সমতা হ্রাস পায়। এই সমতা পূরণের জন্য মেরু প্রদেশের শীতল ও ভারী জল অন্তঃস্রোত রূপে উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আমাদের কাছে আছে বায়ু প্রবাহ। ঠিক আছে, বায়ু প্রবাহের মধ্যে কি বলা হয়েছে দেখো, বিভিন্ন কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হলেও নিয়ত বায়ুর প্রবাহ স্রোত সৃষ্টির প্রধান কারণ। এখন বলতে পারে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি, এটা প্রধান কারণটা হলো নিয়ত বায়ুর প্রবাহ। ঠিক আছে, নিয়ত বায়ুর প্রবাহটা হলো প্রধান কারণ। প্রবল নিয়ত বায়ুর সংস্পর্শে সমুদ্রের উপরিভাগের জলরাশি আলোড়িত হয় এবং এই বায়ু প্রবাহের দিক অনুসারে সমুদ্র স্রোতের দিক নির্ধারিত হয়। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু স্রোতগুলির গতিপথ নিয়ন্ত্রিত করে। কোন কোন বায়ুগুলির গতিপথ নিয়ন্ত্রণ করে? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু স্রোতগুলির গতিপথ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, নেক্সট আছে আমাদের কাছে লবণতা ও ঘনত্ব। সমুদ্র জলের লবণতার পরিমাণ সর্বত্র সমান নয়, মানে এই লবণতার পরিমাণটা সব জায়গাতে একই নয়, সমান নয় আর কি। অধিক লবণতা যুক্ত জল অল্প লবণতা যুক্ত জলের চেয়ে ভারী। ঠিক আছে, এই জন্য সমুদ্র জলের সমতা রক্ষার জন্য ভারী জল হালকা জলের দিকে প্রবাহিত হয় এবং সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে আবর্তন গতি। ঠিক আছে, আবর্তন গতির মধ্যে কি আছে, পৃথিবীর আবর্তন গতির জন্য ফেবেলের সূত্র অনুসারে বায়ু প্রবাহের মতো সমুদ্র স্রোতেরও গতি বিক্ষেপ ঘটে। সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, সমুদ্র স্রোত উত্তর দিকে কি হয়, ডান দিকে, এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেগে প্রবাহিত হতে থাকে। যেমন আটলান্টিক মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোত আবর্তন গতির জন্য দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়। নেক্সট কি আছে আমাদের কাছে 5 নাম্বার, মহাদেশের অবস্থান। মহাদেশ বা দ্বীপপুঞ্জে প্রতিহত হয়েও
প্রবাহমান সমুদ্র স্রোতের গতি ও দিক নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, যেমন আটলান্টিক মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ আমেরিকার ব্রাজিল উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে দুইটি শাখায় বিভক্ত হয়। একটি ব্রাজিল উপকূল বরাবর প্রবাহিত হয়, একটি ব্রাজিল স্রোত নামে পরিচিত, আর এটি ব্রাজিল উপকূল বরাবর প্রবাহিত হয় আর এটিকে ব্রাজিল স্রোত নামেও পরিচিত করা হয়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নেক্সটে আমাদের কাছে আছে বিভিন্ন স্রোতের মিলনস্থল। ঠিক আছে, বিভিন্ন স্রোতের মিলনস্থলে নতুন স্রোতের সৃষ্টি হয়। ঠিক আছে, নেক্সট কি আছে, বরফের গলন। ঠিক আছে, বরফের গলনের মধ্যে কি আছে, মেরু অঞ্চলের সমুদ্র বরফ কিছু পরিমাণ গলে গলে সমুদ্র জলরাশির পরিমাণ বৃদ্ধি পায়, সমুদ্র জলের উষ্ণতা ও লবণতা হ্রাস পায়, ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। ঠিক আছে, দেখো বরফের গলনের ফলে যে কারণটা বলা হয়েছে, মেরু অঞ্চলের সমুদ্র বরফ কিছু পরিমাণ গলে গিয়ে সমুদ্র জলরাশির পরিমাণ বৃদ্ধি পায় এবং সমুদ্র জলের উষ্ণতা এবং লবণতা হ্রাস পায়, ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 8 নম্বরে বলা হয়েছে সমুদ্র স্রোতের গতি বা দিক। সমুদ্র স্রোতের গতি সম্পর্কে কয়েকটি নিয়ম লক্ষ্য করা যায়, যথা নাম্বার 1 দিয়েছে কি দেখো, বায়ু প্রবাহের গতি যেদিকে সমুদ্র স্রোত সাধারণত সেই দিকেই বইতে থাকে। অর্থাৎ বলা হয়েছে বায়ু প্রবাহের গতিটা যেদিকে থাকবে সমুদ্র স্রোতের গতি সেই দিকেই বইতে থাকবে। উষ্ণমণ্ডলের আয়ন বায়ুর দিক অনুসারে এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে পশ্চিমা বায়ুর দিক অনুসারে সমুদ্র স্রোতে প্রবাহিত হয়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নেক্সট আমাদের কাছে আছে 2 নাম্বার, সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে চলে। বায়ু প্রবাহের মতো সমুদ্র স্রোতেও ফ্যারেল সূত্র প্রযোজ্য, আর বায়ু প্রবাহের মতো এই যে সমুদ্র স্রোতেও ফ্যারেলের সূত্র প্রযোজ্য বলা হয়েছে। নাম্বার 3, উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে সমুদ্র স্রোতকে 2 ভাগে ভাগ করা যায়। এখন বলতে পারে উষ্ণতার তারতম্য অনুসারে সমুদ্র স্রোতকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হলো উষ্ণ স্রোত আর একটা হলো শীতল স্রোত। উষ্ণ স্রোত আর একটা হলো শীতল স্রোত। ঠিক আছে, নেক্সট কি আছে 4 নম্বরে, উষ্ণমণ্ডল থেকে প্রবাহিত স্রোত উষ্ণ ও হালকা বলে জলের উপর দিয়ে মেরু অঞ্চলের দিকে নদী স্রোতের মতো বহে, একে বহিঃস্রোত বলে। 5 নম্বরে বলা হয়েছে মেরু প্রদেশের জল শীতল, আর বলা হয়েছে 5 নম্বরে মেরু প্রদেশের জলটা হলো শীতল। সেখান থেকে প্রবাহিত সমুদ্র স্রোতগুলি শীতল, আর সেখান থেকে প্রবাহিত সমুদ্র স্রোতগুলি শীতল থাকে। এই শীতল স্রোত বাড়ি জলের তলদেশে দিয়ে উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়, একে অন্তঃস্রোত বা অন্তঃপ্রবাহ বলে। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, বলা হয়েছে সমুদ্র স্রোত যদি স্থলভাগ পর্যন্ত পৌঁছায় তবে স্থলভাগে ধাক্কা খেয়ে তা গতি পরিবর্তিত হয় অথবা 2-3 শাখায় ভাগ হয়ে যায়। এটা যদি স্থলভাগের দিকে প্রবাহিত হতে থাকে তাহলে স্থলভাগের সঙ্গে ধাক্কা খেয়ে গতিপথের পরিবর্তন হয় অথবা 2-3 শাখায় বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নেক্সট আমাদের কাছে আছে এখানে 7 নাম্বার, শীতল এবং গ্রীষ্ম স্রোতের কিছু তারতম্য হয়, আর শীতল এবং গ্রীষ্ম স্রোতের কিছুটা তারতম্য থাকে। জায়ার, ঠিক আছে, দেখো এখানে জায়ারের মধ্যে কি বলা হয়েছে, সব মহাসাগরীয় সমুদ্র স্রোতগুলির একটি চক্রাকার অভিমুখে দেখা যায়। চক্রাকার অভিমুখ দেখা যায়। ঠিক আছে, এই চক্রাকার অভিমুখে বরাবর সমুদ্র স্রোতগুলি গতিপ্রাপ্ত হয়, একে বলে জায়ার। ঠিক আছে, এই জায়গাটা খুব ভালো করে দেখে রাখতে পারো। তারপরে আমরা আলোচনা করব প্রশান্ত মহাসাগরীয় স্রোত। ঠিক আছে, যেটাকে প্যাসিফিক কারেন্ট। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর। এই মহাসাগর ভূপৃষ্ঠের শতকরা 32 ভাগ স্থান জুড়ে অবস্থান করে। ঠিক আছে, কত ভাগ? 32 ভাগ স্থান জুড়ে অবস্থান করে। কোনটা? এটা হলো প্রশান্ত মহাসাগর। তারপরে নিরক্ষীয় স্রোত। নিরক্ষীয় স্রোত এটা কি একটা? এটা হলো একটা উষ্ণ স্রোত। এখন যদি বলা হয় নিম্নের কোনটি একটি উষ্ণ স্রোত, তাহলে নিরক্ষীয় স্রোত যদি থাকে তাহলে নিরক্ষীয় স্রোতটা হলো উষ্ণ স্রোত। যদি এখন বলা হয় যে একটি উষ্ণ স্রোতের নাম করে তাহলে নিরক্ষীয় স্রোত দিলেও পারো। নেক্সট কি বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরে নিরক্ষীয় অঞ্চল উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রভাবে 2টি উষ্ণ স্রোতের সৃষ্টি হয়। এই স্রোত উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে পূর্ব থেকে পশ্চিমে প্রায় 22,800 কিমি দীর্ঘ পথে প্রবাহিত হয়।
নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আমাদের কাছে আছে পের বা হামবোল্ট স্রোত। পের বা হামবোল্ট স্রোত এটা হলো একটা শীতল স্রোত, ঠিক আছে। পশ্চিমা বায়ুর প্রবাহে কুমেরু থেকে আগত শীতল কুমেরু স্রোত দক্ষিণ আমেরিকা দক্ষিণ পশ্চিম উপকূল বাধা হয়ে উত্তর দিকে চিল উপকূল দিয়ে প্রবাহিত হয়ে পেরু বা হামবোল্ট স্রোত নামে দক্ষিণ ইউরোপীয় স্রোতের সঙ্গে মিলিত হয়েছে। নেক্সট কি আছে দেখো 3 নাম্বার নিউ সাউথ ওয়েলস স্রোত বা পূর্ব অস্ট্রেলিয়ার স্রোত। এটাও একটা কি, এটা হলো একটা উষ্ণ স্রোত। তারপর এই মিলিত স্রোত পশ্চিম দিকে দীর্ঘ পথ প্রবাহিত হয়ে অস্ট্রিয়ার নিকট 3টি ভাগে বিভক্ত হয়ে যায় বা হয়েছে, ঠিক আছে। নাম্বার 1 কি আছে, একটি শাখা নিউ সাউথ ওয়েলস স্রোত নামে অস্ট্রিয়ার পূর্ব উপকূলের দক্ষিণে প্রবাহিত হয়ে পুনরায় কুমেরু স্রোতের সঙ্গে মিলিত হয়েছে। নাম্বার 3 দ্বিতীয় শাখাটি পশ্চিম থেকে অগ্রসর হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করেছে। নাম্বার 3 নাম্বারটা তৃতীয় শাখাটি উত্তর ইউরোপীয় স্রোতের সঙ্গে মিলিত হয়েছে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে বলা হয়েছে কুরোশীয় বা জাপান স্রোত। কুরোশীয় স্রোত কার একটা নাম, জাপান স্রোত বলা হয়। এটা হলো একটা উষ্ণ স্রোত, ঠিক আছে, এটা হলো একটা উষ্ণ স্রোত। এখানে কি বলা হয়েছে, উত্তর নিরক্ষীয় স্রোত এশিয়া পূর্ব উপকূল দিয়ে কুরোশীয় বা জাপান স্রোত নামে জাপানের পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং দুইটি শাখায় বিভক্ত হয়েছে। একটি শাখা উত্তর দিকে শীতল বেরিং বা সুমেরু স্রোতের সঙ্গে মিশেছে। এর প্রধান শাখাটি পশ্চিমা শাসুর এভাবে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোতে নামে, ঠিক আছে। নেক্সট কি আছে আমাদের কাছে 5 নাম্বার জাপান বা কুরোশীয় স্রোতের প্রভাব। জাপান বা কুরোশীয় স্রোতের প্রভাব, জাপানের পূর্ব উপকূল বরফযুক্ত থাকে সারা বছর কেবলমাত্র উষ্ণ কুরোশীয় স্রোতের প্রভাবে, ঠিক আছে। নাম্বার 2 কি বলা হয়েছে, এই স্রোতের অনুকূল উত্তর আমেরিকা ও এশিয়ার মধ্যে বাণিজ্য চলে। নাম্বার 3 জাপান স্রোত ও শীতল বেরিং স্রোতের মিলনস্থলে হিমশৈল গলে গিয়ে সৃষ্টি হয়েছে কতগুলি মগ্নচড়া। নেক্সট আমাদের কাছে কি আছে 4 নাম্বার মগ্নচড়া অঞ্চলগুলিতে পৃথিবীর বিখ্যাত মৎস্যচারণ ক্ষেত্র গড়ে উঠেছে। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, নেক্সট আছে এখানে বলা হয়েছে বেরিং স্রোত, যেটা একটা হলো শীতল স্রোত, ঠিক আছে। শীতল সুমেরু স্রোতের কিছু অংশ বেরিং প্রণালীর মধ্য দিয়ে বেরিং স্রোত নামে দক্ষিণে এসে উষ্ণ জাপান স্রোতের উপর শাখার সাথে মিলিত হয়, ঠিক আছে। উষ্ণ ও শীতল স্রোতের মিলনের ফলে এখানে জলজঞ্জার সৃষ্টি হয়। উষ্ণ এবং শীতল স্রোতের মিলনস্থলে এখানে জলজঞ্জার সৃষ্টি হয়। নাম্বার 7 নিরক্ষীয় প্রতিস্রোত। নিরক্ষীয় প্রতিস্রোতের মধ্যে কি আছে, এটা হলো একটা উষ্ণ স্রোত। প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝখানে একটি ক্ষীণ স্রোত পূর্ব দিকে প্রবাহিত হয়, একে নিরক্ষীয় প্রতিস্রোত বলা হয়, ঠিক আছে। শৈবাল সাগর দেখো নেক্সট কি আছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি খুবই কাজে আসবে। উত্তর প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে উত্তরে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত, পূর্বে ক্যালিফোর্নিয়া স্রোত, দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোত এবং পশ্চিমে কুরোশীয় স্রোত দ্বারা বেষ্টিত একটি জলবর্তের সৃষ্টি হয়েছে। স্রোতহীন এই জলবর্তে অনেক শেওলা জাতীয় উদ্ভিদ জন্মায়, তাই এই জলবর্ত অবস্থাকে শৈবাল সাগর বলা হয়, ঠিক আছে। কেন শৈবাল সাগর বলা হয়, জায়গাটা বলা হয়েছে। নেক্সট দেখো আমাদের কাছে কি আছে, এখন আমরা আলোচনা করব আটলান্টিক মহাসাগরের স্রোত, ঠিক আছে। আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগর ভূপৃষ্ঠের শতকরা 16 স্থান জুড়ে অবস্থান করে। আর এই মহাসাগরটা কি করে, পৃথিবীর শতকরা 16 স্থান জুড়ে অবস্থান করে। আমরা যখন প্রশান্ত মহাসাগর পড়েছিলাম, এটা করেছিল 32 আর এটা হলো 16 ঠিক আছে। নিরক্ষীয় স্রোত উত্তর গোলার্ধে উত্তর পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহিত নিরক্ষীয় রেখার উত্তর ও দক্ষিণ দিকে যথাক্রমে উত্তর নিরক্ষীয় স্রোত ও দক্ষিণ নিবন্ধ স্রোতের সৃষ্টি হয়। এই দুটি স্রোত উষ্ণ এবং পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে 2 নাম্বার
কুমেরু মহাসাগর থেকে আগত স্রোত। আর কুমেরু মহাসাগর থেকে আগত যে স্রোতটা, কুমেরু মহাসাগর থেকে আগত শীতল স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্ব দিকে বেঁকে দুইটি শাখায় বিভক্ত হয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করেছে। যেমন দিয়ে দিয়েছে, দেখো এখানে বলা হয়েছে নাম্বার 1 এ একটি শাখা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পাশ দিয়ে দক্ষিণ আমেরিকায় পূর্ব উপকূল ধরে ফকল্যান্ড স্রোত নামে সামান্য উত্তর দিকে অগ্রসর হয়। নাম্বার 3 দেখো ব্রাজিল স্রোত। আর ব্রাজিল স্রোতটা হলো একটা উষ্ণ স্রোত, ঠিক আছে, একটা উষ্ণ স্রোত। দক্ষিণ নিরক্ষীয় ও বেঙ্গুয়ালা স্রোতের মিলিত স্রোত আয়ন বায়ু প্রভাবে যথাক্রমে পশ্চিম দিকে গিয়ে ব্রাজিলের সেন্ট রক অন্তররূপে প্রবাহিত হয়ে উত্তর ও দক্ষিণ দুইটি শাখায় বিভক্ত হয়। নেক্সট 4 নম্বরে কি আছে, উষ্ণ উপসাগরীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের অপর শাখাটি দক্ষিণ আমেরিকা উত্তর পূর্ব উপকূল ধরে উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে এবং উত্তর নিরক্ষীয় স্রোতের দক্ষিণ শাখার সঙ্গে মিলিত হয়। এই মিলিত স্রোত মেক্সিকো উপসাগরে প্রবেশ করে। এই মিলিত স্রোতের উৎপত্তি উপসাগর বলে, একে উপসাগরীয় স্রোত বলে। এই মিলিত স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূল ধরে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে মধ্য আটলান্টিক তিনটি শাখায় বিভক্ত হয়। শাখাগুলি হলো, দেখো শাখাগুলি কি, শাখাগুলির মধ্যে হলো উত্তর আটলান্টিক স্রোত, এটার মধ্যে কি বলা হয়েছে, উপসাগরীয় স্রোতের প্রধান প্রশস্ত শাখাটি উষ্ণ স্রোত রূপে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ের পাশ দিয়ে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়, একে উত্তর আটলান্টিক স্রোত বলে। নাম্বার 2 ক্যানারি স্রোত। উপসাগরীয় স্রোতের দ্বিতীয় শাখাটি ক্রমাগত পূর্ব দিকে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জে বাধা পেয়ে ক্যানারি স্রোত নামে প্রবাহিত হয়ে পুনরায় উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। নাম্বার 3 উপসাগরীয় স্রোত, ঠিক আছে। উপসাগরীয় স্রোতের তৃতীয় শাখাটি আইসল্যান্ডের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়ে ইরমিঙ্গা স্রোত নাম দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে লাব্রাডর স্রোতের সঙ্গে মিশেছে। নাম্বার 5 লাব্রাডর স্রোত। উত্তর মহাসাগর থেকে দুইটি শীতল স্রোত গ্রিনল্যান্ডের পূর্ব ও পশ্চিম উপকূলে বরাবর প্রবাহিত হয়ে গ্রিনল্যান্ডের দক্ষিণে মিলিত হয়ে লাব্রাডর স্রোতের সৃষ্টি করেছে। এই স্রোত নিউফাউন্ডল্যান্ডের কাছে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাব্রাডর স্রোতে হয়েছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, হ্যালো ফ্রেন্ডস, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 6 নম্বরে কি বলা হয়েছে, নেক্সটে কি বলা হয়েছে, নিরক্ষীয় প্রতিস্রোত, ঠিক আছে। উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝখান দিয়ে একটি ক্ষীণ স্রোত পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, একে বলে নিরক্ষীয় স্রোত, ঠিক আছে। এখন বলতে পারে নিরক্ষীয় স্রোত কাকে বলে। গিনি উপসাগর এই স্রোত গিনি স্রোতের নামে পরিচিত হয়েছে এবং গিনি উপসাগরে এই স্রোতটি গ্রিনি উপস্রোত নামে পরিচিত হয়েছে, গ্রিনি স্রোত নামে পরিচিত হয়েছে, ঠিক আছে। নেক্সটে কি আছে, এখন দেখো আমাদের কাছে 6 নম্বরে কি আছে, নিরক্ষীয় প্রতিস্রোত। উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝখান দিয়ে একটি ক্ষীণ স্রোত পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, একে বলে নিরক্ষীয় স্রোত। একে কি বলা হয়, একে বলা হয় নিরক্ষীয় স্রোত। গিনি উপসাগরে এই স্রোত গিনি স্রোত নামে পরিচিত হয়। আর গিনি উপসাগরে এটা গিনি উপসাগরীয় গিনি উপসাগরে এই স্রোত গিনি স্রোত নামে পরিচিত, ঠিক আছে। নেক্সটে কি বলা হয়েছে, মগ্নচড়া উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে সৃষ্টি হয় মগ্নচড়া। এখন বলা হয়েছে মগ্নচড়া দিয়ে কি হবে, উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে সৃষ্টি হয়েছে মগ্নচড়া। নেক্সটে বলা হয়েছে নিউফাউন্ড, ঠিক আছে। এটা কি নিউফাউন্ড কি, ল্যান্ডের কাছে ব্যাংক নামে একটি মগ্নচড়া সৃষ্টি হয়েছে। এই স্থানটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মৎস্য শিকারী কেন্দ্র, আর এই স্থানটি পৃথিবীর অন্যতম মৎস্য শিকারী কেন্দ্র হিসেবে পরিচিত। নেক্সটে কি বলা হয়েছে দেখো, শৈবাল সাগর। আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে উত্তরে উপসাগরীয় স্রোত, পূর্বে কেনিয়া স্রোত, দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোত এবং পশ্চিমে উপসাগরীয় স্রোত দ্বারা
বেষ্টিত 1000 কিমি বিস্তৃত জলাবর্তের মধ্যে কোনো স্রোত না থাকায় ভাসমান আগাছা ও শৈবাল জন্মায়। এই স্রোতহীন স্থানটিকে বলে শৈবাল সাগর। ঠিক আছে, আর এই স্রোতহীন সাগরটা কি বলা হয়েছে? শৈবাল সাগর। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে আমাদের কাছে ভারত মহাসাগরীয় স্রোত। ঠিক আছে, ভারত মহাসাগরীয় পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর। আর ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর। এর উত্তর অংশ স্থলভাগ দ্বারা বেষ্টিত। এই মহাসাগরের উত্তরে এশিয়া, দক্ষিণে আছে অ্যান্টার্কটিকা, পূর্বে অস্ট্রেলিয়া ও পশ্চিমে আফ্রিকা মহাদেশ অবস্থিত। ঠিক আছে, ভারত মহাসাগরের স্রোতগুলি এখন বলা হয়েছে ভারত মহাসাগরের স্রোতগুলির নাম কি দেখো। শীতল পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত, নাম্বার 2 দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নাম্বার 3 উত্তর নিরক্ষীয় স্রোত, নাম্বার 4 মোজাম্বিক স্রোত, নাম্বার 5 মাদাগাস্কার স্রোত, নাম্বার 6 সোমালি স্রোত ও মৌসুমী স্রোত। ঠিক আছে, এইগুলি হলো ভারত মহাসাগরের স্রোতগুলি, উল্লেখযোগ্য যে স্রোতগুলির নাম। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সটে আছে আমাদের কাছে এখানে নাম্বার 1 শীতল পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত। কুমেরু মহাসাগর থেকে একটি শীতল কুমেরু স্রোত পশ্চিম বায়ুর প্রভাবে পূর্ব দিকে অগ্রসর হওয়ার পর অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে বাধা পেয়ে শীতল পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত নামে উত্তরমুখী হয়ে প্রবাহিত হয়। শীতল পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত নিরক্ষরেখার কাছে পৌঁছে দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রভাবে পশ্চিম দিকে বেঁকে গিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 2 নাম্বার দক্ষিণ নিরক্ষীয় স্রোত। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে নিরক্ষীয় স্রোত ভারত মহাসাগরের পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। নিরক্ষরেখার দক্ষিণে প্রবাহিত স্রোতকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলা হয়। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সটে আমাদের কাছে আছে উত্তর নিরক্ষীয় স্রোত। উত্তর নিরক্ষীয় স্রোতের মধ্যে কি বলা হয়েছে? উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে নিরক্ষীয় স্রোত ভারত মহাসাগরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। কোথায় থেকে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত স্রোতকে উত্তর নিরক্ষীয় স্রোত বলে, আর নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত স্রোতকে নিরক্ষীয় স্রোত বলে। নাম্বার 4 নাম্বার মোজাম্বিক স্রোতের মধ্যে কি বলা হয়েছে দেখো। শীতল পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলিত প্রবাহ পশ্চিমমুখী হয়ে মাদাগাস্কার দ্বীপে বাধাপ্রাপ্ত হয়ে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে বিভক্ত হয়ে যায়? 2 ভাগে। ঠিক আছে, একটি শাখা আফ্রিকার পূর্ব উপকূল দিয়ে মোজাম্বিক স্রোতে নেমে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। নেক্সটে কি আছে দেখো, নেক্সটে বলা হয়েছে এখানে নাম্বার 5 এর মধ্যে সোমালি স্রোত। ঠিক আছে, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা সোমালি স্রোতের নামে আফ্রিকার পূর্ব উপকূল দিয়ে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। এই স্রোতটি মৌসুমী স্রোত নামে আরব সাগর ও বঙ্গোপসাগরে প্রবেশ করে সুমাত্রা পর্যন্ত প্রসারিত হয়। ঠিক আছে, নেক্সটে দেখো আমাদের কাছে কি আছে ফ্রেন্ডস। এখন আমরা কনসেপ্টটা নিয়ে আলোচনা শেষ করেছি। এখন আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন নিয়ে আলোচনা হবে এগুলি দেখো। প্রথমে কি বলা হয়েছে? বেঙ্গল স্রোত কোন মহাদেশের পাশ দিয়ে প্রবাহিত? কোন মহাসাগরে? দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত। ঠিক আছে, নাম্বার 2 উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে গুরুত্ব কি? এটা হবে মৎস্যচারণ ভূমি গড়ে উঠেছে। কি? মৎস্যচারণ ভূমি গড়ে উঠেছে। নাম্বার 3 সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কি? সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? উৎপত্তি বায়ু প্রবাহের শক্তি ও জলের তাপ ও ঘনত্বের পার্থক্য। ঠিক আছে, নাম্বার 4 জাপান উপকূল কোন স্রোতের
প্রভাবে উষ্ণ থাকে। ঠিক আছে, এটা হবে জাপান উপকূল উষ্ণ কুরোশীয় স্রোতের প্রভাবে। কিসের? কুরোশীয় স্রোতের প্রভাবে উষ্ণ থাকে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট এখানে বলা হয়েছে নাম্বার 5, পৃথিবীর গভীরতম খাত, এটা খাত হবে। ঠিক আছে, খাত কোনটি? প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। নাম্বার 6, কোন মহাসাগরের বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিকে প্রবাহিত হয়? এটা হবে ভারত মহাসাগরে। ঠিক আছে, এটা হবে ভারত মহাসাগরে। নাম্বার 7, সমুদ্রের কোন অংশে মহাদেশের প্রকৃত শেষ সীমা? এটা হবে মহিডাল। মহিডাল। ঠিক আছে, আনসারটা হবে মহিডাল। নাম্বার 8, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? এটা হবে আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায়, আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 8 নাম্বার। 9 নাম্বার আমাদের কাছে প্রশান্ত মহাসাগরে একটি শীতল সমুদ্র স্রোতের নাম লেখো। এটা হবে বেরিং স্রোত। কি? এটা হবে বেরিং স্রোত। নাম্বার 10, আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোতের নাম লেখো। এটা হবে লাব্রাডর স্রোত। কি? এটা হবে লাব্রাডর স্রোত। 11 নাম্বার, প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম লেখো। এটা হবে জাপান বা কুরোশীয় স্রোত, জাপান বা কুরোশীয় স্রোত। 12 নাম্বার, কুরোশীয় স্রোত কোথায় অবস্থিত? এই যে কুরোশীয় স্রোতটা কোথায় অবস্থিত? জাপানের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরে অবস্থিত, জাপানের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট আছে 30 নাম্বার, স্রোতহীন ও ভাসমান উদ্ভিদযুক্ত সমুদ্র অঞ্চলকে কি বলে? এটা হবে শৈবাল সাগর বলা হয়। এটাকে কি বলা হয়? শৈবাল সাগর। কোন সমুদ্র স্রোতের প্রভাব সবথেকে বেশি? এটা হবে উষ্ণ উপসাগরীয় স্রোত, এর প্রভাব সবথেকে বেশি থাকে, উষ্ণ উপসাগরীয় স্রোত। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট আছে সবচেয়ে বেশি জাহাজ চলাচল করে কোন মহাসাগরে? এটা হবে আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে, এটা হবে আটলান্টিক মহাসাগর। 17 নাম্বার, সোমালি স্রোত কোন মহাসাগরীয় স্রোতের অংশ বিশেষ? এটা হবে ভারত মহাসাগরীয় স্রোতের, ভারত মহাসাগরীয় স্রোতের অংশ বিশেষ। 18 নাম্বার, উষ্ণ ও শীতল স্রোতের সংযোগের ফলে কি হয়? এটা হবে কুয়াশা ও ঝড় হয়। ঠিক আছে, কি হয়? কুয়াশা ও ঝড় হয়। গ্র্যান্ড ব্যাংক কি? গ্র্যান্ড ব্যাংক কি? ঠিক আছে, এটা হবে উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ডের কাছে অবস্থিত একটি মগ্নচড়া। ঠিক আছে, একটি মগ্নচড়া। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট আছে 20 নাম্বার, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? এটা হবে আটলান্টিক মহাসাগর। ঠিক আছে। 21 নাম্বার, মগ্নচড়া কি? এটা হবে হিমশৈল বাহিত শিলাখণ্ড, কাকর কর্দম সমুদ্রতলে সংকৃত চড়া। ঠিক আছে। নাম্বার 22, প্লাঙ্কটন নামে অতি ক্ষুদ্র সামুদ্রিক উদ্ভিদ কোথায় জন্মায়? প্লাঙ্কটন নামে অতি ক্ষুদ্র সামুদ্রিক উদ্ভিদ কোথায় জন্মায়? এটা হবে শীতল ও উষ্ণ সমুদ্র স্রোতে জন্মায়, শীতল ও উষ্ণ সমুদ্র স্রোতে জন্মায়। আমাদের কাছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে 23 নাম্বার, বেঙ্গুয়েলা স্রোত কোন বায়ু প্রবাহের দ্বারা দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়? এটা হবে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর দ্বারা। ঠিক আছে, দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর দ্বারা। 24 নাম্বার, উপসাগরীয় স্রোতের বিস্তার কত? এটা হবে প্রায় 64 কিলোমিটার, প্রায় 64 কিলোমিটার। 25 নাম্বার, উপসাগরীয় স্রোতের জলের উষ্ণতা কত? এটা হবে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, লাস্ট পর্যায়ে এসে পড়েছে। সমুদ্র স্রোত কাকে বলে? ঠিক আছে, সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়াকেই বলা হয় সমুদ্র স্রোত। ঠিক আছে, সমুদ্র স্রোত। 27 নাম্বার, বায়ুমণ্ডলে কত অংশ সমুদ্রের অন্তর্গত? এটা হবে প্রায় 85 সমুদ্রের অন্তর্গত, 85%, 85 ভাগ। ঠিক আছে। 28 নাম্বার, কোন কোন স্রোতের মিলনে আগুলহাস স্রোত সৃষ্টি হয়েছে? এটা হবে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলনে। ঠিক আছে।
ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের কনসেপ্ট, তারপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুবই হেল্পফুল হবে। তার পাশাপাশি একটা কথা বলে রাখছি ফ্রেন্ডস, যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও বা পেড মক টেস্ট দিতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই পেড মক টেস্টের জন্য অংশগ্রহণ করতে পারো। আর তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে দেবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।